আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসাবে আলোচনার জন্য রয়েছেন অস্ট্রেলিয়ার সিডনি থেকে লেখক ও কলামিস্ট জনাব অজয় দাশগুপ্ত। জনাব অজয় দাশগুপ্ত, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই। অজয় দা, আপনি নিশ্চয়ই এর মধ্যে অনেক কিছু বাংলাদেশে যা যা ঘটছে তার অনেক নমুনা দেখেছেন। আমি একটা ঘটনার কথা বলতেই চাচ্ছি, সেটা হলো যে কয়েকদিন আগে এখানে অবশ্য পরপর দুটো ঘটনা ঘটেছে। একটা ঘটনা হলো যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর একটা নাগরিক শোক সভা হলো। এরপর আরেকটা হলো যে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার জন্য, সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা অবাধে এটা পালন করতে পারার জন্য সাংবাদিকদের একটা সভা। তো আমি প্রথমে শোক সভাটা নিয়ে কথা বলি। শোক সভায় অনেকে কথা বলেছেন এবং বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছেন। এর মধ্যে মাহমুদুর রহমান সাহেব, যিনি আমার দেশের সম্পাদক, ওনার কিছু বক্তব্য নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আমার ধারণা আপনি পুরো অনুষ্ঠানটা দেখেছেন। আপনার ওটা নিয়ে একটু মূল্যায়ন করেন পুরোটা নিয়ে। আহ নাগরিক শোক সভাটা খুব মানে আমার মনে হচ্ছে গোছানো ছিল এবং তারা সর্বস্তরের বুদ্ধিজীবী মানুষদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তো সেখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাহমুদুর রহমান যখন বক্তৃতা দিতে উঠলেন, তিনি বললেন যে আমাদের ইতিহাসে 5 জন জনপ্রিয় নেতা আছেন। তো 5 জন জনপ্রিয় নেতা কে কে, আমি তো কান খাড়া করে শুনছি। ভদ্রলোক বুদ্ধিমান মানুষ, নিজের পাতেও ঝোল টেনেছেন, না বলেও পারছেন না। বলছেন যে আহ, স্বাধীনতা পূর্ববর্তী সময়ে শেরে বাংলা ফজলুল হক, তারপরে আপনার মৌলানা ভাসানী এবং শেখ মুজিবুর রহমান। উনি তো বঙ্গবন্ধু বলবেন না, শেখ মুজিবুর রহমান। আর স্বাধীনতার পরে উনার ভাষ্য মতে 2 জন ভীষণ জনপ্রিয়। একজন হচ্ছেন জেনারেল জিয়াউর রহমান সাহেব, আরেকজন হচ্ছেন খালেদা জিয়া। তো মূল কথা হচ্ছে তার কাকে পছন্দ, তিনি কাকে নেতা মনে করেন, তার জন্য তো আর ইতিহাস থেমে থাকবে না। কিন্তু যেটা সবচেয়ে মজার বিষয় আমার লেগেছে, তিনি যদি শেখ মুজিবুর রহমানকে জননন্দিত নেতা মনে করেই থাকেন, তাহলে রাত দিন তার বিরুদ্ধে বিষোদ্গার এবং খেয়াল করেন সময়সীমাটা বলছে মানে স্বাধীনতার আগে, মানে স্বাধীনতা পর্যন্ত শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু একজন নেতা, আমার ভাষায় বঙ্গবন্ধু। তো আপনি যদি তাকে সেরকম জনপ্রিয় নেতা মনে করেন, তার সবকিছু কালিমা দিয়ে ঢেকে দেওয়া এবং তাকে অপমান করা, রীতিমতো নিয়মিত তাকে হেনস্থা করা, তাকে এবং তার সৃষ্টিকে, তার সৃজনকে, তার বাড়িকে, এগুলোতে মদদ দেয়া, এটা কি ঠিক? এটা তো ঠিক হতে পারে না। দেখেন, 1 নম্বর স্ববিরোধিতা। 2 নম্বর স্ববিরোধিতা, যেটা আমি খুব মজা পেয়েছি আপনার, যে একটা কথা আছে না, আপনি আচরি ধর্ম পরকে শিখাবে। উনি শেষ করছেন, বলছেন আমি শেষ করব তারেক রহমানের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে, তোমারও পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি। কিন্তু চালাক মানুষ তো পরের লাইনটা বলে নাই, পরের লাইনে আছে অন্তরে তার বল দাও প্রাণে দাও ভকতি। ভকতি বললে তো উনার উনার তো জায়গা নড়ে যাবে না, এই জন্য ভকতিটা আর বলে নাই, শকতি পর্যন্ত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মনে আছে বি চৌধুরীর কথা, বদরুদ্দোজা চৌধুরীর কথা? এই রকম উনি টিভি শোতে এসে যা তা বলতেন আওয়ামী লীগের বিরুদ্ধে, হিন্দুর বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। কিন্তু দেখা গেল তাকে যেদিন জিজ্ঞেস করা হলো যে শেষ কথা, যে আপনি একটা গান করবেন, কিন্তু উনি বলছে আমি কি গান জানি? বলছেন আপনি ভালো গান, আপনি একটা গান করবেন। উনি আমাদের অবলীলা হেমন্তের গান শুনিয়ে দিয়েছিল। তার মানেটা কি? এরা বিরোধিতাটা রাখে আমজনতার জন্য আর নিজেরা চর্চা করে হেমন্ত রবীন্দ্রনাথ। এটাই তো প্রমাণিত হলো, তাই না? আপনি এর মধ্যে দেখেছেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, আমার কাছে মনে হচ্ছে যেন প্রার্থীদের মধ্যে এক ধরনের অসহিষ্ণুতা আমরা দেখতে পাচ্ছি। কদিন আগে দেখলাম যে নির্বাচন কমিশনে আব্দুল আল মিন্টুর সঙ্গে হাসনাত আব্দুল্লাহর একটা বাগবিতণ্ডা হলো। আবার এদিকে দেখছি যে ব্রাহ্মণবাড়িয়াতে রুবিন ফারহানার সঙ্গে এখানকার একজন ম্যাজিস্ট্রেটের বাগবিতণ্ডা, এবং সেটার ভিডিও আমরা দেখতে পেলাম। তো এই প্রার্থীদের যে যে অসহিষ্ণুতা আমরা দেখছি, এটা আসলে কেন হচ্ছে এরকম? দেখেন, প্রথম কথা হচ্ছে অসহিষ্ণু হবার কারণ তো প্রচুর, একটা দুইটা তো কারণ না, কারণ তো প্রচুর। এবং আরেকটা বিষয় হচ্ছে, অসহিষ্ণুতাটা তো আমি তো এর আগেও এই আলোচনায় বলেছিলাম, অসহিষ্ণুতার একটা বিরাট অগ্নিকুণ্ড তৈরি করেছে আমাদের মব
আমাদের ছাত্র জনতা নামের উচ্ছৃঙ্খল মানুষগুলো। এখন দেখেন প্রত্যেক কথায় দেখবেন, প্রত্যেক দিনই কোনো না কোনো রিল বা ভিডিওতে দেখবেন মারামারি হচ্ছে। মারামারি মানে কি, যার যাকে ইচ্ছা মারছে, ক্ষিপ্ত হয়ে আগুন দিচ্ছে, এই করছে। এবং আপনি যেটা রুমিন ফারহানার বলছেন, তিনি কিন্তু মেজাজ হারিয়েছেন আমি দেখলাম। আমার কাছে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে, মেজাজ হারানো সেটা তার ব্যাপার, কিন্তু মেজাজ হারানোটা তার বিপক্ষে যায়নি। এটা হচ্ছে ইন্টারেস্টিং। বিপক্ষে যায়নি কেন? কারণ সাধারণ মানুষ তিক্ত বিরক্ত হয়ে গেছে। এই তিতি বিরক্তির কারণে সহানুভূতি গেছে তার পক্ষে। আমি ফেসবুকে দেখলাম মানুষ সহানুভূতিশীল হয়েছে তার পক্ষে। প্রথম কারণ হচ্ছে তাকে বিএনপি নমিনেশন দেয়নি। দ্বিতীয় কারণ হচ্ছে উনি স্পোকেন। তৃতীয় কারণ হচ্ছে উনি কিন্তু শুরু থেকে কথা বলে যাচ্ছেন। যারা কথা বলেছে বাংলাদেশে, আপনারা যারা কথা বলেছেন, তাদের তাদের মধ্যে রুমিন ফারহানা একজন। তো তাকে এরকম উঠোন বৈঠকের জন্য আপনি জরিমানা করবেন। আরো যেটা তাৎপর্যপূর্ণ বিষয় আমার মনে হয়েছে, দেখেন, সম্মান বোধ সমাজ থেকে, ভয় ভীতি এবং আপনাকে কি বলবো যে মানে শ্রদ্ধাবোধ সমাজ থেকে বিলুপ্ত হওয়ার পথে। একজন ম্যাজিস্ট্রেটকে উনি কিভাবে শাসিয়েছেন, একজন নির্বাহীকে। উনি বলেছেন যে আই এম গিভিং ইউ লাস্ট ওয়ার্নিং, এরকম বলেছেন আঙুল তুলে, যে আপনাকে বা তোমাকে আমি শেষ ওয়ার্নিং দিচ্ছি, এরপরে ওয়ার্নিংও দেবো না। এবং আপনার প্রসঙ্গক্রমে বলেছে যে যাদের কথা শুনছো তারা তো শেখ হাসিনার পায়ের কাছে বসে থাকতো, এটা বলেছে কিন্তু। হ্যাঁ, এখন আইরনি দেখেন, উনি শেখ হাসিনার কথা বলছে, আর শেখ হাসিনার দল কিন্তু বাংলাদেশে নাই, ভারতে বসে, দিল্লিতে বসে আপনার সাংবাদিক সমাবেশ করছে। আমি এটাও খুব অবাক হলাম। ধরেন যে হাসান মাহমুদকে আবার দেখলাম সামনে নিয়ে আসা হয়েছে। ব্যক্তিগতভাবে উনি আমাদের এলাকার লোক, চট্টগ্রামের মানুষ, কিন্তু উনার তো ইমেজটা ব্যবহার করা এখন আওয়ামী লীগের জন্য আমি মনে করি ঠিক হচ্ছে না। আমি কোনোভাবেই ঠিক মনে করছি না। কারণ কতগুলো বিষয় তো বুঝতে হবে। আপনাদের এই পতনের পেছনে কিছু মানুষের অবদান ছিল, থাকে না? যেমন ধরেন, ওই যে আপনি জানেন বোধহয় যে একটা লোক জাহাজে করে যাচ্ছে, খুব ভীতু লোক। তো দেখা গেল যে একটা মহিলা জাহাজে থেকে পানিতে পড়ে গেছে, সে সাঁতার জানে না, হাবুডুবু খায়। হঠাৎ দেখা গেল এই চিকন লোকটা পড়ে গেছে ওইখানে, আমার মতো ভীতু লোকটা, এবং সাঁতরায় সাঁতরায় ওই মহিলাকে নিয়ে তীরে এসে উঠছে। তখন সবাই তারে জিজ্ঞেস করতেছে, ভাই আপনি মোবাইল ক্যামেরা সব খুলে গেছে। বলছে এই রিক্স আপনি কেমনে নিলেন চাচা, এই রিক্স, বাপরে বাপ, আপনি তো দেখাই দিচ্ছেন এই সেই। লোকটা চুপ করে আছে। অনেকক্ষণ পরে বলতেছে, তোকে পেঁচাল থামা, আমারে ধাক্কা দিছস কে ক। ওরেও তো ধাক্কা দিয়ে ফেলাই দিছে কেউ, বুঝছেন? হ্যাঁ, এখন প্রশ্ন হলো, এই ঘোলা পানিতে হাসান মাহমুদকে আবার ধাক্কা দিয়ে ফেলার কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, আমার মনে হয় যে বাংলাদেশে আওয়ামী লীগের, আমি মনে করি কি যে অনেকে বলছে যে তারা অনুশোচনা করছে না, এটা নয়। ওই মহিউদ্দিন সাহেবের ছেলে, মহিউদ্দিন চৌধুরীর ছেলে চমৎকার কথা বলেছে। বলছে আমরা ভুল স্বীকারের চাইতেও দায় স্বীকার করতে চাই। এই ধরনের যৌক্তিক কথাবার্তার ভেতর দিয়ে তাদের আসা উচিত। এবং আমি মনে করি যে এই যে বললাম যে এই নির্বাচনের কথা, নো ভোট নো ভোট একটা স্লোগান দেখেছি, মানে নৌকা নাই ভোট নাই, এইটার একটা আপনার মাঝে যা আছে, আর একটা হচ্ছে মানুষের একটা বিরক্তি ভাব আছে। সব মিলিয়ে রুমিন ফারহানা শক্তি পেয়েছেন এবং সেই শক্তিতে তিনি গর্জে উঠেছেন। এখন এই গর্জন আসলে কি গর্জন না বর্জন না অর্জন, সেইটা তো বুঝতে সময় লাগবে মাসুদ ভাই। এটা ভালো বলেছেন। এটা আর কি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন আপনি, নির্বাচন উপলক্ষে কিন্তু আমি যে জিনিসটা লক্ষ্য করছি যে সরকার সরকারের যে ভূমিকাটা, তারটা যেন মনে হচ্ছে যে নির্বাচনটা মূল তাদের ফোকাস না। তাদের ফোকাস হচ্ছে গণভোট, এবং গণভোটের জন্য তারা প্রকাশ্যে হা ভোটের জন্য ভোট চাচ্ছে। আজকে দেখলাম যে এক পল্লী বিদ্যুৎ থেকে প্রায় 4 কোটির মতো লিফলেট ছাপিয়ে তারা নাকি বিভিন্ন জায়গায় দিচ্ছে হা ভোটের পক্ষে। সারা দেশের আপনি যে কোনো জায়গায় যাবেন, যে কোনো স্থাপনায়, সরকারি স্থাপনায়, প্রাইমারি স্কুলে যাবেন, সেখানে দেখবেন বড় বড় ব্যানার লাগানো যে হা ভোটের পক্ষে ভোট দিন। তারপরে ব্যাংকে যাবেন, ব্যাংকেও লেখা হা ভোটে ভোট দিন। এই যে ব্যাপক প্রচার হচ্ছে, প্রচারের পিছনে তো নিশ্চয় অনেক ব্যয়ও হচ্ছে। তো এভাবে ব্যয় করে সরকার কি একটা ভোট দিয়ে সে ভোটের কোনো একটা পক্ষে ভোট চাইতে পারে? এটা কি ঠিক হচ্ছে? প্রথমত এটা তো পারেই না। ধরেন এই প্রতিষ্ঠানগুলি কি হ্যাঁ না ভোটের পক্ষে প্রচার চালাতে পারে? এবং আমার আরেকটা কথা আছে, ধরেন এই যে বলছে
আমি দেখলাম কোথায় কোথায় ইয়াং ছেলেগুলি বলেছে যে না ভোট দিলে জায়গা হবে না, না ভোট দিলে এটা ছিঁড়ে ফেলবো, ওইটা করব সেটা করব। তাই যদি সত্য হয় তাহলে দুটো অপশন আপনি রেখেছেন কেন? আপনি হ্যাঁ এবং না অপশন রেখেছেন কেন? আপনি তো না অপশন না রাখলেই পারতেন, বলতেন যে না এখানে কোনো অপশন চলবে না, হ্যাঁই হ্যাঁ, তোমরা সবাই হ্যাঁ দিবা, আমরা জানতে চাই কত পার্সেন্ট মানুষ হ্যাঁ বলেছো, এটাই বলতে পারছেন আপনি। আপনি হ্যাঁ এবং না রেখেছেন, আবার না দিতে গেলে তাকে ভয় দেখাচ্ছেন, তার জীবন নিয়ে অতিষ্ঠ করে ফেলবেন, তাকে মেরে ফেলবেন। এটা তো হলো না। এবং আপনি যেটা বলছেন এগুলো কিন্তু আমরা অতীতের আমলেও দেখেছি, তাহলে লাভ কি হলো? কুমিরের মুখ থেকে বেঁচে হাঙ্গরের মুখে পড়া, এটাই লাভ? কুমিরের কুমিরের কাছ থেকে আপনি পালিয়ে এসে হাঙরের কাছে পড়লেন। এই যে বললেন যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো হ্যাঁ না ভোটের পক্ষে বলছে, তারা আসলে জানে হ্যাঁ না ভোট কি? এই যে আপনার এনসিপি, তারা তো জুলাই সনদে সই করে নাই, তারা কেন হ্যাঁ এর পক্ষে বলছে? এগুলো আশ্চর্য না? এই সমীকরণগুলো আপনি কিভাবে মেলাবেন? এগুলো সবগুলো মিলে যেটা প্রমাণ করে মাসুদ ভাই, আমার যেটা মনে হয়, হ্যাঁ না বিষয় নয়, বিষয় হচ্ছে তাদের টিকে থাকা। কারণ তাদের হয়তো টিকে থাকার অস্তিত্ব মাঝে মাঝে টলটলায়মান তো হয়ে যাচ্ছে না। একটা জিনিস তো বুঝতে হবে, বাংলাদেশের সাধারণ জনগণ, আমি যতগুলো ডিজিটাল ফর্মে দেখি, রিক্সাওয়ালা, তরকারিওয়ালা, যাদের আমরা প্রান্তিক মানুষ বলি, গরিব মানুষ, বা যাদের আমরা অন্তজ শ্রেণীর মানুষ বলি, তারা সবাই তিক্ত বিরক্ত হয়ে গেছে। আপনি আশ্চর্যজনক ভাবে যদি একটা কিছু পোস্ট করেন ফেসবুকে যে আগে ভালো ছিলাম না এখন ভালো ছিলাম, আপনি দেখবেন হাজার হাজার লোক আগে ভালো ছিল বলতেছে। তাহলে আগে ভালো লোকদেরকে এখন ভালো রাখতে পারে নাই, হ্যাঁ আর না দিয়ে ভালো রাখা যাবে ভাই? হ্যাঁ আর না দিয়ে তো ভালো রাখা যাবে না। কারণ এই হ্যাঁ না আলী রিয়াজের জন্য প্রযোজ্য, এবং আলী রিয়াজের যারা বাংলাদেশে বন্ধু বা দুশ্মন তাদের জন্য প্রযোজ্য, সাধারণ মানুষের জন্য প্রযোজ্য নয়। আপনি আজকে এই অনুষ্ঠানের পরে 10টা আম জনতাকে জিজ্ঞেস করেন যে সে কিসে হ্যাঁ দিবে কিসে না দিবে। বেশি ক্যাচাল দেখলে বলবে কি ভোটই দিব না আমি। এবং আমার মনে হয় এরা চাচ্ছে এইসব ক্যাচালে ভোটই না দিক, তাদেরই এজেন্ডা বাস্তবায়িত হোক, হয়তো এটাই হতে পারে। এই নির্বাচনের আগ মুহূর্তে এসে আমরা এক ধরনের মানে আপনার মেরুকরণ দেখছি। মেরুকরণটা এই অর্থে এতদিন দেখলাম যে জামাত ইসলামের সঙ্গে ইসলাম পছন্দ অথবা ইসলাম নামধারী এরকম দলগুলো মিলে 11টা দল মিলে একটি জোট। এখন দেখছি সেখান থেকে একটা বড় অংশ ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বেরিয়ে গেছে। তারা বলছে জামাতের সঙ্গে তাদের নাকি নীতিগত বিরোধ, জামাত নাকি আসলে ইসলামী দলই নয়, এরকম কথাবার্তা বলছে। তো এই নীতির বিরোধ তো জামাত নতুন করে তৈরি করেনি, জামাতের তো এটাই নীতি, সবাই জানে। এখন হঠাৎ করে তারা কখন বুঝতে পারলো, কেন বুঝতে পারলো, বুঝে আবার সরে গেল। সরে যাওয়াতে জামাতের কি লাভ হলো না ক্ষতি হলো, ইসলামী আন্দোলনের কি লাভ হলো, কার লাভ হলো? কেউ কেউ বলছেন এতে নাকি বিএনপি লাভ হচ্ছে। তো এই বিষয়টাকে আপনি মানে কেমন দেখছেন? দেখেন, এই প্রথম কথা হলো, যেখানেই ধর্মের গন্ধ আছে সেখানে আমি কথা বললে বিপদ না? এমনিতেই তো সংখ্যালঘুরা বিপদে আছে দেশে। কিন্তু এগুলি আসলে ধর্ম টর্ম না। আপনাকে আমি বলি, এগুলি কোনো ধর্ম কিছু নাই। এগুলো এগুলো হচ্ছে ধর্মের নাম করে ভোট এবং পাওয়ার। এখন কোথাও আসন বন্টনে হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে, হয়তো বা ধরেন তারা যা চেয়েছে তা পায়নি, এবং তারা মনে করছে যে আমি এখন এখানে আমি সবসময় একটা কথা বলি, আপনি কি ভারত বা এরকম বড় দেশের স্পিকার হবেন না ভুটানের প্রধানমন্ত্রী হবেন? এরা ভুটানের প্রধানমন্ত্রী হতে চায়। আমি ছোট হব কিন্তু আমি প্রধানমন্ত্রী হব, আমার দল হবে, আমি নেতা হব। এরকম হাজার হাজার দল আছে না, খালি এদেরকে দোষ দিব কেন? আপনার এই যে কি নাম, সাকি, সাকি টাকি, এরা যারা আছে, এদের কোনো লোকজন আছে বাম দলগুলির? কিন্তু ওরা কেউ প্রেসিডেন্ট, কেউ সেক্রেটারি, ও একটু গণভবনে বঙ্গভবনে যায়। যাই হোক, এটা আমি শেষ করি। সেটা হচ্ছে এখানে আমি আদর্শগত কোনো বিরোধ দেখি না, এবং আদর্শগত কোনো বিরোধ নেইও। এগুলো হচ্ছে সেপারেশন অফ ইমোশন, ইমোশনের সেপারেশন। এবং এটা স্বামী স্ত্রীর মধ্যেও ভুল বোঝাবুঝি হয় কিন্তু। হ্যাঁ, অনেকদিন রাগ করে থাকে, কথা বলে না, খাওয়া দাওয়া করে না, ধরেন এগুলি তো আমরা পার হয়ে আসি না? এবং পরে এক সময় দেখবেন যে একটা ভালো একটা আতরের শিশি আনলে মন তো মন গলছেই, সবকিছু গলে যাবে। তা আতর দিয়েই ঠিক এটা সমাধান হয়ে যাবে। এর মধ্যে যদি বিএনপির কোনো লাভ হয়, সেটা হলো মানে আপনার কি বলবো, যে আতরেও হয়তো অন্য কোনো গন্ধ থাকতে পারে, এরকম আর কি। বাই কিন্তু এটা প্রোডাক্ট। আতরের সমস্যা, অন্য সমস্যা না। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে আমি আলোচনাটা শেষ করি, এটা আপনার চোখে পড়েছে কিনা আমি জানি না। কালকে আমি একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখলাম। সেই ভিডিওতে একজন নারী, সম্ভবত শোবিজের কেউ হবেন, মডেল হতে পারেন অথবা অভিনেত্রী হতে পারেন, জানি না। তো উনি বলছেন যে উনি জামাতকে ভোট দিবেন, উনি চান যে জামাত আসুক, কারণ জামাত এলে দেশটা নাকি ঠিক হবে। তখন একজন সাংবাদিক তাকে প্রশ্ন করলো, আপনি যদি জামাতকে আসতে যাচ্ছেন,
জামাত আনলে তো আপনার এই যে পোশাকটা পরেছেন এই ধরনের পোশাক আপনি পরতে পারবেন না। তিনি বলছেন পরবো না, তারপরে দেশটা ঠিক হোক। তো ওনাকে আবার পরে জিজ্ঞাসা করা হলো যে আপনি জামাতের কোন দিকটা আপনার ভালো লাগে? তিনি জবাব দিলেন আমার জামাতই ভালো লাগে, কোনো দিক ঠিক নাই, পুরো জামাতটাই ভালো লাগে, জামাত আসলে দেশটা ঠিক হবে। তো এটা নিয়ে অনেক অনেক কথা বলছে, কিন্তু আমার যে বক্তব্যটা আপনার কাছে এটা হলো যে আহ, এই মহিলা এই কথাগুলো বলছেন কেন? উনি কি কোন রকম ভাবে পেইড হতে পারে, অথবা উনি কি দেশের জামাত ছাড়া অন্য অন্য দলগুলির কর্মকাণ্ড নিয়ে বিরক্ত, অথবা উনি কি জামাতের প্রতি আকৃষ্ট হওয়ার পিছনে কি, যদি জামাতের প্রতি আকৃষ্ট হতেন তাহলে তো তার জীবন আচরণেও তো ওই ধরনের কিছু একটা থাকতো, তা কিন্তু দেখা গেল না। তো এটার পিছনে কি মনস্তত্ত্ব কাজ করতে পারবেন আপনার মনে হয়? একটা হতে পারে, ধরেন একটা হতে পারে আপনি যেটা বলেছেন যে অনেকেই বলছে এটা যে আমরা তো একেও ভোট দিছি, ওরা আমল দেখছি, এরা আমল দেখছি, এবার একটু জামাতের আমল দেখি। এই সরলীকরণে তো আর রাজনীতি চলে না, দেশ চলে না। কিন্তু মানুষের আবেগ তো হতে পারে এরকম। আরেকটা হতে পারে ভীতি থেকে বলছে, ভয় থেকে বলছে। কারণ এখন তো ভয়ের একটা জায়গা আছে, তাই না? এটা বলে হুম। সে নিরাপদ থাকছে। কারণ আপনি যেখানে বলছেন সেখানেই আমি এর গন্ধ পাচ্ছি। উনি যদি সত্যিকার অর্থে ওই আদর্শে বিশ্বাস করতেন, উনার পোশাক থেকে আরম্ভ করে আপনি যেগুলো বলছেন এগুলো তো পরিবর্তিত হয়ে যাওয়ার কথা, তাই না? সেটা পরিবর্তন না করে উনি যখন এভাবে বলছেন, তার মানে উনার ভেতরে একটা ভয় আছে। ভয়টাকে কাভার করার জন্য আপনার উনি এই ধরনের কথা বলে জামাতকে প্রশংসা করছে। এখন ধরেন বিপদে পড়লে যার যার প্রাণ বাঁচানোর জন্য জামাতের কথা বলতে হলে বলবে না। কিন্তু এটাতে সত্যতা যদি থাকে তাহলে বুঝতে হবে যে দুইটা কারণেই সত্যতা আছে। একটা হচ্ছে ভীতি, মানে আগের আমলগুলোর ভীতি, আগের আমলগুলোর যে দুর্ব্যবস্থা বা অব্যবস্থা এগুলোর জন্য। আর একটা হতে পারে আপনার যে আমাদের, আমি আগেও বলেছিলাম, আমাদের বিপুল মনোজগতের একটা পরিবর্তন বাংলাদেশে ঘটেছে। কারণ কোনো বিষয়ে পরিষ্কার ধারণা নেই। যেমন ধরেন ইরানে যেটা হচ্ছে, মেয়েরা কেন প্রতিবাদ করছে বা মেয়েরা কেন রুখে দাঁড়িয়েছে, এটা সম্পর্কে স্বচ্ছ কোনো ধারণা নেই আমাদের দেশে। আমি দুঃখজনক ভাবে বলছি, স্বচ্ছ ধারণাটা দেয়া যায় না, দেয়া হয়ও না। আরেকটা হচ্ছে আপনার আমাদেরকে বুঝতে শিখিয়েছে, কাঁদতে শিখিয়েছে। আমরা অনুভব করব, কাঁদবো, বেদনা, আনন্দ সবকিছু ধর্মীয় ভিত্তিতে, অন্য ধর্মের জন্য আমরা করব না। এইটা যখন একটা ফেনোমেনা হয়ে দাঁড়ায়, এটা যখন একটা অভ্যাসে পরিণত হয়, তখন এই ধরনের হয়তো মানে আমার মনে হয় যে খুব একটা আশ্চর্যের কিছু আমি দেখি না। আমি আলোচনাটা শেষ করতে চাই এই যে প্রসঙ্গটা দিয়ে, সেটা হলো আপনি দেখবেন যে ভারতের সঙ্গেও কিন্তু আমাদের সম্পর্ক এখন একদম তলানিতে চলে গিয়েছে। ভারত একদিকে আমাদেরকে নানাভাবে অভিযুক্ত করছে যে আমাদের এখানে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে, কিন্তু আমরা বরাবরের মতো সেগুলোকে মোটামুটি অস্বীকার করে যাচ্ছি। যখন তারা দু একটা ঘটনার কথা উল্লেখ করছে আমরা বলছি হ্যাঁ ওটা তো আমরা বিচার করছি, আমরা তো ওখানে 10 জনকে 12 জনকে অ্যারেস্ট করেছি, এগুলো বলছি। কিন্তু এই অ্যারেস্ট করাই কি সমাধান, নাকি সে ধরনের ঘটনা ঘটতে না দেওয়াটা এটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়? আপনার কি মনে হয় এই ঘটনাগুলো আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারে? আসলে দেখেন, এটা তো মানে সম্পর্ক যে তলানিতে চলে গেছে এটা তো বোঝাই যাচ্ছে। এবং এটা তো একতরফা নয়, উভয় তরফের নানা ধরনের ভুল বোঝাবুঝি, ভ্রান্তি এবং সমর্থন অসমর্থন মিলে এটা তৈরি হয়েছে, না? ভারত শেখ হাসিনা সরকারকে সমর্থন করছে, কিন্তু যেটা ক্ষতি হয়েছে সেটা আমি মনে করি কি যে আমাদের দেশের নিরীহ যারা প্রগতিশীল মানুষ এবং সংখ্যালঘুদের ব্যাপক ক্ষতি হয়েছে। কারণ আপনি দেখবেন যে এটাকে দুইভাবে আমি দেখতে পারি, একটা হচ্ছে ক্লিনজিং আর একটা হচ্ছে ভয় দেখানো। যে কোনো কারণেই হোক সংখ্যালঘুদের এখন আর কোনো, এখন ভারত বিরোধিতা আর সংখ্যালঘু বিরোধিতা তো এক জিনিস নয়। আপনার ধরেন ভারত যদি ভারত যখন ইয়েতে পানি দেয় না, তিস্তা নদীতে যখন পানি দেয় না, তখন কি খালি মুসলমানরা ইফেক্টেড হয়? তখন তো বাঙালি হিন্দু ইফেক্টেড হয়। ওই এলাকায় যে হিন্দু থাকে তার বাড়িতেও তো বন্যা হবে, এবং পানি না পেলে তার বাড়িতেও খরা হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের দেশে এটা একটা মানে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রত্যেক আমলে, এমনকি আওয়ামী লীগের আমলেও। কিন্তু পার্থক্যটা হচ্ছে আওয়ামী লীগ আমলে হয়তো রাষ্ট্র চায়নি, রাষ্ট্রের যারা দায়িত্বে ছিল তারা চেয়েছে কিনা সেটা প্রশ্নবোধক, চেয়েছিল অনেক সময়, কিন্তু রাষ্ট্র চায়নি যে সংখ্যালঘু নির্যাতন করা হোক। কিন্তু এখন দেখেন রাষ্ট্র একেবারেই নিশ্চুপ। একজন নোবেল বিজয়ী ক্ষমতায় আছেন, যিনি শান্তিতে নোবেল পেয়েছেন, তার আমলে একটা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলা হলো কোনো কারণ ছাড়া। তারপরে দেখবেন যে কারণ বলতে কোনো প্রমাণ ছাড়া। তারপরে দেখবেন যে কথায় কথায় একে ওকে, এবং ম্যাক্সিমাম দেখবেন
মানে ধর্মীয় পরিচয়ের কারণে তাদের কথা বলার অধিকারও নেই। এখন ভারত বিরোধিতার সাথে এটা জড়িয়ে ফেললে বাংলাদেশে যেটা মুশকিল হবে, কারণ বাংলাদেশ পাকিস্তানও নয়, বাংলাদেশ নেপালও নয়, বাংলাদেশ ভারতও নয়, বাংলাদেশ বাংলাদেশ। বাংলাদেশে এটা যেটা আমার মনে হয় যেটা হবে সেটা হচ্ছে মানুষের কাছে গ্রহণযোগ্যতা তো এমনিই কমে গেছে। কিছু স্বার্থান্বেষী মানুষ আছে যারা